সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল হক। আপনাকে স্বাগত সময় সংলাপে স্যার। আমরা দেখছিলাম যে ঈদের ছুটির মধ্যে বা ঈদের এই যে বাড়ি যাওয়া আসা, মানে ঢাকা ছেড়ে যারা গিয়েছেন তারা ফেরত আসার সময়ই সবচেয়ে বেশি আসলে দুর্ঘটনার মুখোমুখি তাদেরকে হতে হয়েছে এবং মৃতের সংখ্যাও প্রায় 200 মতো হয়েছে। আপনি নিশ্চয়ই নিজেও মহাসড়কে গিয়েছেন এই সাম্প্রতিক সময়ে। মহাসড়কের অসুস্থতার কথাও যদি বলি, কি অবস্থা? ঈদের সময় প্রকৃতপক্ষে আমরা যদি আগের রেকর্ডগুলিও দেখি, এটা একটা স্বাভাবিক যে দুর্ঘটনা বাড়বে, এটা ঠিক। কারণ প্রতিদিন যেই স্বাভাবিক গাড়ি চলে, এই উৎসব পার্বণের সময় আমাদের কিন্তু 2 থেকে 2.5 গুণ বা কখনো কখনো 3 গুণও কিন্তু গাড়ি চলে। তো ভিড়টা বেড়ে যায়। হ্যাঁ, চাপটা বেড়ে যায়। তো অ্যাক্সিডেন্টের যদি প্রবাবিলিটি নিয়ে আমরা কথা বলি, সম্ভাবনা নিয়ে, যত বেশি রাস্তায় নামবে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তত বেশি থাকবে। সেই হিসাবে আমি বলবো আমাদের এই যে ঈদের আগে পরে যে দুর্ঘটনাগুলি ঘটে, এটা পরিমাণের সাথে সম্পর্কিত। তবে আরেকটা বৈশিষ্ট্য আমরা যেটা দেখতে পাই, ঈদের আগে চাপটা অল্প 2-3 দিনের মধ্যে বেশি সীমাবদ্ধ থাকে। এই চাপে যানজটের মাত্রা বেশি থাকে, যার ফলে গতি কম থাকে, দুর্ঘটনার হারটা একটু কম হয় তুলনামূলকভাবে। পাশাপাশি প্রথম দিকে প্রশাসনের যে সমন্বিত নজরদারিটা থাকে, এটা খুব চৌকস থাকে, খুব ভিজিল্যান্ট থাকে। সেখানেও ডেফিনেটলি দুর্ঘটনা ঘটার কম হারটার এটাকে সহায়ক হয়। কিন্তু ঈদের পরপরই অনেকগুলি পরিবর্তন চলে আসে। একটা হচ্ছে হলো গিয়ে ফেরাটা কিন্তু অত টাইম বাউন্ড হয় না, অনেক স্প্রেড নিয়ে কেউ তো আছে 10-12 দিন পরেও ফেরত আসে, যার ফলে পরবর্তী 7 দিন 10 দিন এরকম আসে। তাহলে হয় কি, চাপটা স্প্রেডেড হয়ে যায়। তখন কিন্তু রাস্তায় যারা চলে, যাওয়ার ডিমান্ডটা একটু কম থাকে, রাস্তাটা মোটামুটি ফাঁকা থাকে, তখন এত বেপরোয়া এবং দ্রুত গতিতে গাড়ি চালায়, যার ফলে দেখা যায় যে দুর্ঘটনার মাত্রা এবং সংখ্যা দুইটাই কিন্তু ঈদ উত্তর বেড়ে যায় অনেক। পাশাপাশি সিনারিওগুলি এরকমও হয়, প্রশাসনের এই যে সমন্বিত নজরদারিটা ছিল, যারা প্রথম দিক থেকে দিয়ে এসে ইভেন ঈদ করতে পারে নাই, সেই দলটা কিন্তু চলে যায়, ঢিলেঢালা। পরবর্তীতে যারা আছে তারা রিপ্লেসমেন্ট হিসাবে আসে, অত কমিটেড না। পাশাপাশি আপনি যদি এবার চালকদের কথা চিন্তা করেন, যারা এই সার্ভিসটা দিচ্ছে, অতিরিক্ত চাহিদা দেখার ফলে তারা কিন্তু প্রচুর ট্রিপ দিতে চায়। বেশি ট্রিপ দিতে গেলে দ্রুত গাড়ি চালাতে চায়, এটাই একটা স্বাভাবিক তাদের ভিতরে টেন্ডেন্সি। তো এখন স্বাভাবিক নিয়মে চালক যেহেতু কম, তারা খালি ট্রিপ দিয়েই যাচ্ছে, 2টার জায়গায় 3টা ট্রিপ দিচ্ছে। হ্যাঁ, দিচ্ছে। এবং এটা লং ডিউরেশনের কিন্তু ট্রিপ, অনেক স্ট্রেস পড়ে চালকদের উপরে, কিন্তু সে কিন্তু প্রয়োজনীয় বিশ্রামটা সে পাচ্ছে না। পাশাপাশি গাড়িও কিন্তু বিশ্রাম পাচ্ছে না। তো একটা গাড়ি কন্টিনিউয়াসলি 1-2 দিন 3 দিন 4 দিন 5 দিন ইউজ করে যাচ্ছে, শেষের দিকে এসে গাড়িও পরিশ্রান্ত হয়ে যায়। কারণ একটা গাড়ির তো ওভারহোলিং দরকার হয়। আপনি দেখবেন যখনই একটা গণপরিবহনের অথবা ট্রেন বলেন অথবা প্লেন বলেন, একটা ট্রিপ দিয়ে আসার পরে একটু রক্ষণাবেক্ষণ দরকার, কিন্তু তখন যা চাপ থাকে এবং বাণিজ্য বা মুনাফার যে লোভটা থাকে, চাহিদাটা থাকে, এই চাহিদাটার জন্য ভাবে যে সারা বছরের ইনকামটা এই এখনই করে নি। চাহিদা তো আছে, ছাদের উপরের চাহিদা আছে, ভেতরের চাহিদা আছে, ঝুলে যাওয়ার চাহিদা আছে। এবং আরো একটা জিনিস আমরা যেটা দেখি আর কি, এই ঈদের সময় আমাদের এনফোর্সমেন্টের মেইন নজরদারিটা থাকে কিন্তু যানজট যেন না হয়, মানুষ যেন দ্রুত যেতে পারে। তখন কিন্তু আনফিট গাড়ি যে কিছু কিছু ঢুকে যাচ্ছে, ওই জায়গাটা আমি আসতে যাচ্ছিলাম যে যোগাযোগ মন্ত্রী নিজেও বলেছেন, সড়ক যোগাযোগ মন্ত্রী নিজেও বলেছেন যে অনেক আনফিট গাড়ি ঢুকে পড়েছে। এবং আমরাও দেখলাম যে যেই বাসগুলো হয়তো গুলিস্তান থেকে মিরপুর বা গুলশান বনানী এলাকায় চলাচল করে কিংবা মহাপুর এলাকায় চলাচল করে, সেগুলো দূরপাল্লায় চলে যায়, উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে গিয়েছে। এমনকি লেগুনাও দেখা গিয়েছে, ঢাকার লেগুনা বা আরো যে বাসগুলো ছোট ছোট যে পরিবহনগুলো চলে, সেগুলিও কেউ দেখা গেছে যে মহাসড়কে
আসলে আমি চলছে। কিন্তু গত কয়েকদিন আগে পশ্চিম পাড়ে যমুনা ব্রিজের পশ্চিম পাড়ে গত কয়েকদিনে যে দুর্ঘটনাগুলি হয়েছে তার যেই ড্যামেজড গাড়িগুলি সেখানে রাখা আছে, সেখান থেকেই দেখা যাচ্ছে সিটির কতগুলি বাস সেখানে কিন্তু দূরপাল্লাতে চলে গেছে। আপনি জানবেন সিটির বাসগুলি কিন্তু তার ক্ষমতার শেষের দিকে যায় না, পিকে যায় না, না। কারণ সেই প্লেগ্রাউন্ড তো নাই, সে ধীরে চালায়। একটা গাড়ির যখন সর্বোচ্চ স্পিডে, সাস্টেইন স্পিডে, লং ডিউরেশনে চলবেন, তার উপরে মেকানিক্যাল গিয়ে চাপটা পড়বে, ওই গাড়ি কখনো কিন্তু সেই টেস্টটা নিতে করা পারবে হয় না। পারবে না। এবং সেটা আরবান এরিয়াতে সে ড্রাইভার বোঝেও না যে আমার গাড়িটা ফিট কিনা ওই জায়গায়। সে তো সে তো আরবান শহরের এরিয়া, ভিতর তো শহরের একটা যানজটের মধ্যে দিয়ে চলে চলে। গুলিস্তান থেকে মিরপুর বা উত্তরা। তো সেই হিসাবে এই গাড়িগুলি এই সুযোগে যখন লং ডিউরেশনে একটা দিল, তারপরে দুইটা দিচ্ছে, সে নিজেও ফিট না। কারণ আরবান ড্রাইভার আর হাইওয়ে ড্রাইভার মধ্যে আকাশ পাতাল তফাৎ। কিন্তু মানে পরিবহন নিজেও ফিট না এবং চালক নিজেও চালক কিন্তু ওইভাবে অভ্যস্ত না। পরিবেশের সাথে আসলে হয় কি, হাইওয়ের চালানোর একটা টেম্পারমেন্টই আলাদা, বলে না বিগ গেম টেম্পারমেন্ট। একটা বড় গেমের যে প্রেসার থাকে, সে একইভাবে কিন্তু হাইওয়েতে যে দ্রুত গতির ব্রডব্যান্ড কানেকশন, নামই তো মহাসড়ক। মহাসড়ক বিপজ্জনক জায়গা, সেই জায়গায় যে অভিজ্ঞতা, আমাদের এখানে তো ট্রেন না, কিন্তু চালাতে চালাতে সে যে স্বশিক্ষিতটা হয়, সেটাও তো সে আরবান এরিয়াতে অভ্যস্ততা সেটা না থাকার ফলে দেখা সে যায়। জানে যে কোথায় গিয়ে বাঁক আছে, কোথায় মানে এলজিডি রাস্তা দিয়ে একটা গাড়ি উঠে আসতে পারে, এগুলো তার চলাচল করতে করতে। রাইট, আপনি ভালো বলেছেন, আনফ্যামিলিয়ার, সেই দিক দিয়ে গেলে পরে আগের প্রস্তুতি নিতে পারে, কিন্তু সে তো আগে যায়নি, কোথায় বাজার আছে সেটাও সে জানে, বা কোন বাঁকটার আগে আগে আমার স্পিড কমাতে হবে সেটাও তার ভিতরে খেয়াল নাই, বা সেই জায়গা দিয়ে যায়নি কখনো। অপরিচিত জায়গায় যখন নতুন একটা আনারি ড্রাইভার যায়, সে কিন্তু নিজেও দুর্ঘটনা ঘটায় এবং ট্রিগার্ড করে অন্যকে দুর্ঘটনা ঘটার জন্য। তো সেই হিসাবে আমরা দেখি, বিশেষ করে সব যখন ফ্যাটিক চলে আসে, পরিশ্রান্ত হয়ে যায়, এই ঈদের পরেই দেখা যায় দুর্ঘটনার মাত্রা। আমরা বিরতিতে যাব স্যার, এসে একটু জানতে চাইবো যে আপনারা তো নিজেও ঘুরে আসছেন, পরিদর্শনে গিয়েছিলেন, সেই আসলে ওই যে পশ্চিম পাড়ে মুলাবাড়িতে, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে যে মুলাবাড়িতে যে একটা কি মারাত্মক দুর্ঘটনা ঘটলো, প্রায় 21 জনের মতো নিহত সেই জায়গায়। তো এটার আমার ইনভেস্টিগেশনের ইচ্ছা ছিল অনেক আগে, কিন্তু সময় পাচ্ছিলাম না। সেখানে গিয়ে আমরা যেটা দেখলাম আর কি, জায়গাটা কিন্তু কোনো ব্ল্যাক স্পট না। আচ্ছা, আশেপাশের তথ্য উপাত্ত আমরা যা নিলাম সেখান থেকে, এবং রাস্তার যে জিওমেট্রিক কন্ডিশন এবং অপারেটিং কন্ডিশন যেগুলি দুর্ঘটনা ঘটার জন্য দায়ী, অথবা আশেপাশের ভূমি ব্যবহার, অথবা কোনো সাইড রাস্তার উপস্থিতি, কিছুই কিন্তু সেখানে নাই। চমৎকার একটা ড্রাইভিং এর পরিবেশ আছে সেই জায়গায়। তাহলে দুর্ঘটনার যেটা ঘটছে সেটা আমরা বলতে পারি র্যান্ডম, মানে দৈব, এটা ক্লাস্টার না। আচ্ছা, ক্লাস্টার্ড হলেই কিন্তু জ্যামিতি কোনো রোডের কোনো প্রবলেম থাকে আর কি। তবে আমরা যখন ইনভেস্টিগেশন করছিলাম তখন আমরা কিছু স্পিডের ডেটা নেই, গাড়িগুলি কত স্পিডে গাড়ি চলছে, আমাদের রাডার গান ছিল। সেখান থেকে দেখি কোনো গাড়ি 100 কিলোমিটারের নিচে গাড়ি চালাচ্ছে না। আচ্ছা, এবং ইভেন সরকারের বিআরটিসি বাস 110 কিলোমিটারে গাড়ি চালাচ্ছে। হ্যাঁ, তো উচ্চ গতিতে। আপনারা জানেন আমাদের এই বঙ্গবন্ধু করিডোরে যে টোটাল 39 কিলোমিটার, দুই পারে 14 আর বাকিটা এই পাশে সিরাজগঞ্জ সংযোগ সড়ক সহ, এটা এখানে কিন্তু ডিজাইন স্পিড কিন্তু 80 কিলোমিটার পার আওয়ার, 80 কিলোমিটার পার আওয়ার, সেটা চলছে তার মানে 100-110-এর উপরে। এবং গাড়িগুলি কিন্তু অনেক জায়গা নেয়। আপনি জানেন যে যত গাড়ি দ্রুত চালাবে তার পাশে কিন্তু তত বেশি জায়গা দরকার হবে, এটাই হলো নিয়ম। রাস্তা যত স্পিড কম হবে তার ফিজিক্যাল অকুপেন্সটাও কিন্তু কম হবে, কম জায়গাতে সে চালাবে। তো আমরা এই জায়গাটা ইনভেস্টিগেশন করতে গিয়ে আমি যেটা একটা নজরে আসলো, আমি যেহেতু এই করিডোরের সাথে 1998 সাল থেকেই জড়িত, ইভেন আমি তার কনস্ট্রাকশনের সাথেও জড়িত ছিলাম, সেই হিসাবে আমি এর জিওমেট্রিক ফিচারগুলি জানি। সেখানে আমার কাছে যে জিনিসটা নজরে আসলো যে আপনারা জানেন যে বঙ্গবন্ধু সেতুটা 4.8 কিলোমিটার। যারা এটা ডিজাইন করে, হ্যাঁ, তারা এইটার মধ্যে নিরাপত্তার ইস্যুগুলিকে পরিকল্পনাই ভেতরে রেখে দিছে যাতে দুর্ঘটনা না ঘটে। সেই হিসাবে
বাংলাদেশের সব ব্রিজই কিন্তু লম্বালম্বি, কিন্তু যমুনা ব্রিজ, এই যে ব্রিজটা, এটা বাঁক আছে, এটা একটু বাঁকা, ক্রিসেন্ট শেপের। হুম, ক্রিসেন্ট শেপের কেন করা হয়েছে? কারণ যারা সেফটি নিয়ে কাজ করেন তারা জানেন লেট নাইটে যারা এক্সটেন্ডেড আওয়ারে গাড়ি ড্রাইভ করেন তারা এই ফুরফুরা বাতাসে যখন ঘুমানোর কথা প্রকৃতিক নিয়মে, হ্যাঁ, তখন কিন্তু ড্রাউজিনেস চলে আসে, সে ঘুমায় না, হুম। তার ব্রেন তাকে ঘুমাতে দেয় না, কিন্তু যেহেতু কোনো অ্যাকশন করে না সোজা রাস্তায়, তখন কি আস্তে আস্তে ব্রেন কিন্তু জীবনটা অবচেতনে একসময় চলে ঘুম- যায়। হ্যাঁ, সেই জন্য যারা সাইকোলজিস্ট তারা বলেন না, তাকে কাজ করাতে হবে। তাহলে তাকে একটু বাঁক দিয়ে ব্রিজটাকে দাও। যদি একটু বাঁক দিয়ে দেওয়া হয় তাহলে স্টিয়ারিং এ হাত থাকবে, তো ব্রেনটা ঘুমাতে পারবে না। হুম। তার মানে এই যে বাঁকা করা হলো, এই বাঁকা করার জন্য কিন্তু খরচ গেল কিন্তু অনেক বেশি, 5 থেকে 7% খরচ বেড়ে গেল। আচ্ছা, কিন্তু বিল্ট ইন করে দেওয়া হলো যে পুলিশ লাগবে না, কিছু লাগবে না, নিরাপত্তাটা প্ল্যানিং স্টেজে আমরা ডিউলি রিকগনাইজ করে সেটা দিয়ে দিলাম ফিল্ডে। একইভাবে সংযোগ সড়কের কনফিগারেশনটা ছিল দ্বিস্তর বিশিষ্ট, মাঝখানে 11.5 দুইটা লেন, আর দুই পাশে 5 ফিটের করে সার্ভিস লেন ছিল, এবং দুইটার মাঝখানে 1 ইঞ্চির মতো একটা ড্রপ ছিল। বলা ছিল বাংলাদেশে তো রিক্সা থাকবেই, লোকাল ট্রাফিক থাকবেই, তারা যেন পাশের রাস্তাটার মধ্যে থাকে, ওই পথটি ব্যবহার করে, ওই পথটি ব্যবহার করে, এবং মাঝখানে যারা থাকবে তারা দ্রুত গতিতে যাবে। দুইজন যেন হর হামেশা সার্ভিস রোডেও আসতে না পারে, সার্ভিস রাস্তা থেকেও যেন মাঝখানে রাস্তা না যেতে পারে, এই জন্য কিন্তু 1 ইঞ্চি 25 মিলিমিটার মতো একটা ড্রপ ছিল। কিন্তু এইবার যে দেখলাম যে একাকার। একাকার হয়ে গেছে কার্পেটিং করার ফলে। তাহলে অসুবিধাটা কি হলো? ইভেন আমরা যারা দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ পর পর চাপ খাচ্ছিলাম, কারণ দ্রুত গতিতে মাঝখানের বড় বড় বাসগুলি এই শোল্ডারের, এই হার্ড শোল্ডারটাকে কাজে লাগিয়েও সে কিন্তু যাচ্ছে। ওভারটেক করছে। আমি বলবো এটা যারা কার্পেটিংটা করছেন, বিজ্ঞানটা এখানে স্যাক্রিফাইস করে ফেলছেন। এখানে যারা পরিকল্পনাবিদ ছিল ব্রিজটাকে নিরাপদ করার জন্য এবং রাস্তার সংযোগ সেতুটাকে নিরাপদ পরিবেশ তৈরি করার জন্য, সেইটাকে তারা ডিস্ট্রয় করে ফেলছেন, যার ফলে এখন দ্রুত গতিতে যারা গাড়ি চালায় তারা দেখে রাস্তাটা অনেক চওড়া, আমি অনেক স্পিড দিতে পারি, চাপ খেলে আমার অনেক এক্সট্রিম লেফটে রাইটে চলে যেতে পারবো। এই সুযোগটা আমার মনে হয় করাটা, এবং শুরু থেকে তো স্যার যে একের পর এক দুর্ঘটনা কিন্তু এই সংযোগ সড়কগুলোতে সেতুর উপরও হয়েছে, তাহলে কি ওই যে নকশা, যেটা নিরাপত্তাকে ভিতরে রেখে যে নকশাটা তৈরি করা হলো, সেটা কার্যকর হলো না? সেটা ছিল, এতদিন ছিল, কিন্তু আমি যখন এলাকাবাসীকে জিজ্ঞাসা করলাম কার্পেটিংটা কবে করা হয়েছে, ওরা বললো যে স্যার গত 2 থেকে 3 বছর আগে। ওরাও রিকগনাইজ করছিল যে স্যার সার্ভিস, পশ্চিম পারে তো আরো দুর্ঘটনা হয়েছে না স্যার? হ্যাঁ হচ্ছে, কন্টিনিউয়াসলি হচ্ছে, কিন্তু ক্লাস্টার্ড হচ্ছে না। আচ্ছা, ক্লাস্টার যেমন কড্ডার মোড়, তার সামনে একটা কড্ডার মোড়, হ্যাঁ। ওখানে যেমন বারবার দুর্ঘটনা ঘটে, আকলে পরে দেখা যায় বছরওয়ারি এক জায়গার মধ্যে অনেকগুলি ফোঁটা পাওয়া যায়, তার মানে এটা ব্ল্যাক স্পট। কিন্তু এই 39 কিলোমিটারের মধ্যে অনেকগুলি দুর্ঘটনা ঘটছে এক জায়গায় না, ছড়ানো বিচ্ছিন্ন ভাবে, এবং এই ব্ল্যাক স্পট যেগুলো না তার বাইরেই হচ্ছে, দায়ের বাইরে হচ্ছে, নিরাপদ জায়গায় হচ্ছে, মানে নকশা যাকে নিরাপদ বলেছে সেই জায়গায় হচ্ছে। কিন্তু এখন নিরাপত্তার ইস্যুটা সংযোগ সড়কে কিছুটা চলে গেছে। বললাম যে সার্ভিস রোডটা একটু নিচের দিকে ছিল এবং ফিনিশিংটা অত ভালো ছিল না, যাতে করে একটা বড় গাড়ি ওইখানে একটা ইনভাইটিং এনভায়রনমেন্ট পাবে, তা ছিল না। কিন্তু এখন আমি বলবো কিছুটা ভুলবশতই একদম জেনারেলাইজড কার্পেটিং করার ফলে সেই ড্রপটাও নাই, এবং পুরো রাস্তাটা, স্যার যে এইভাবে সাধারণভাবে কার্পেটিং কেন হবে, পরিকল্পনা, হ্যাঁ আমি সেইটাই আমার কাছে দেখে কেন করা হবে? এটা তো সাধারণ সড়ক না। আমি এটা সেতু কর্তৃপক্ষকে আমি এটা একটু জিজ্ঞাসা করব, কারণ আমি যেহেতু জানি যে এই জায়গাটার মধ্যে সেফটির জিনিসটাকে বারবার চিন্তা করা হয়েছিল, ব্রিজে খরচ বাড়িয়ে সেফটিটা দেওয়া হয়েছিল। হ্যাঁ, তো এই যে পরিকল্পনার ব্যত্যয়গুলি ঘটতেছে, ওরা হয়তো জানেও না ব্যাপারটা, আমি এটা তাদের নজরে আনবো, কারণ আমি নিজে দাঁড়িয়েও কিন্তু নিরাপদ ফিল করছিলাম না। আমি শোল্ডারে দাঁড়িয়ে আছি, কিন্তু কিছুক্ষণ পর পর চাপ খাচ্ছিলাম। হ্যাঁ, চাপটা কেন দিচ্ছিল? সে এক্সট্রিম লেফটে চলে আসতেছে। আমি বিরতিতে যাব, ফিরে এসে একটু দুর্ঘটনার সাথে সাথে যানজটেরও কিছু দীর্ঘ যানজট তৈরি হয়, এবং বসে থাকতে থাকতে মনে হচ্ছে সামনে কোনো একটা বড় কোনো দুর্ঘটনা বা কোনো কারণে যানজট লাগতে পারে, কিন্তু পরবর্তীতে যখন ওই জায়গাটা পার হয়ে যাচ্ছে তখন দুই দিকে তাকিয়ে দেখা যায় কেন আসলে যানজটে ছিলাম বুঝতে পারলাম না। আসলে আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আমিও কিন্তু প্রতি শুক্রবার গত 4 বছর ধরে এই ঢাকা জয়দেবপুর করিডোরটার মধ্যে আমাকে ট্রাভেল করতে হয়।
রাস্তাটা কিন্তু 6 লেনের, কোথাও কোথাও 8 লেনেরও আছে। চমৎকার যাই, হঠাৎ করে আটকিয়ে যায়। তখন মনে হয় কেন আটকালাম, একটু যদি দেখতে পারি। পরে আমরা যেটা দেখি আসলে কিন্তু যানজটের কোনো কারণই ছিল না, সেই জায়গায় কয়েকটা বাস দাঁড়িয়ে আছে। কোনো না কোনো ভাবে রাস্তাটা যত চওড়া ছিল সেটা ন্যারো হয়ে গেল, এটাকে বলা হয় বটল নেক। হ্যাঁ, তো খুঁজে পাওয়া যায় হয় বাস ওই জায়গায় দাঁড়িয়েছিল, কোনো বাজার ছিল, অথবা একটা সাইড রোড ছিল, যার ফলে সে যানজটটা তৈরি করছে। তো ওভার দ্য ইয়ার আমাদের দেশে এই যে সড়কের সাথে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলি এই লম্বা লম্বা যানজট দেখে এটাকে সিমটম হিসাবে দেখে ওরা ভাবতেছে এইটাই মনে হয় যানজট, সুতরাং রাস্তাটাকে চওড়া করতে হবে। ওরা কেন যানজটটা হলো কেনর দিকে না তাকিয়ে, কেনটা হলো কজ। জি, আর হ্যাঁ, আর যে 3 কিলোমিটার যানজট হলো সিমটম। এইভাবে তারা এই সিমটমটা দেখিয়ে রাস্তাটাকে চওড়া করছে, কিন্তু কজটাকে তারা আনট্রিটেড রেখে দিচ্ছে। অন্যান্য বিশ্বে যারা বিজ্ঞান ভিত্তিক সড়ক ব্যবস্থাপনা করে তারা জানে সড়কের মাঝখানে যে অংশটুকু আছে এরা কখনো যানজট তৈরি করে না, সেখানে যানজটের নিদর্শনটা দেখা যায়। যানজটটা হয় যে কোনো জাংশনে, যে কোনো হাট বাজারে, সেই জায়গায় তারা ট্রিটমেন্টটা দেয়। আমাদের এখানে আমি 4 লেনিং গুলি দেখতেছি, কিন্তু এই বটলনেকগুলিকে উঠানোর জন্য কোনো বিনিয়োগ দেখতেছি না। এটা আমাদের সায়েন্স বলে 2 লেনের কোনো একটা সংযোগ সড়কে যদি যানজট হয়, এটাকে 4 লেন যদি করা হয় যানজট ডাবল হবে। একইভাবে দেখেন কাঁচপুরে সিলেট রাস্তার সাথে চিটং রাস্তা মিশে আছে, এখানে কিন্তু দুইজনের উপরে নিচে থাকার কথা এবং গ্রামাটিক্যালি থাকার কথা, কিন্তু এখানে দিনের পর দিন 2 লেন ছিল, প্রথমে 4 লেন করা হয়েছে, 4 থেকে 6 লেন করা হয়েছে, এখন 8 লেন করছে। আসলে কিন্তু লেনটা এখানে কজ না, কজটা কিন্তু কাঁচপুরের মোড়, কারণটা রয়ে যাচ্ছে আজীবন, কিন্তু ওরা 8 লেন করে যাচ্ছে। আমি জানি না মন্ত্রণালয়গুলি কিভাবে, এই অবশ্য এখানে টেকনিক্যাল পার্সন নাই, যাদেরকে প্রেজেন্টেশন দেওয়া হয় তাদেরকে নিয়ে দেখানো হয়, দেখেন 5 কিলোমিটার লম্বা যানজট, সুতরাং সড়ক চওড়া করেন। কিন্তু বিজ্ঞান বলে আপনি বটল নেকটাকে উঠিয়ে দেন, দেখেন কিভাবে ফ্রি ফ্লো চলে যাবে। কারণ মহাসড়ক যদি প্রবাহমান থাকে তাহলে তো সমস্যার কোনো কারণ নাই। যে ক্যাপাসিটি থাকে 2টা লেনের 24 ঘন্টা কোনো অসুবিধা হয় না, কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় বিশেষ করে জাংশনগুলিতে আমরা অচল হয়ে যাই, এগুলিকে বলা হয় বটলনেক। এবং এই যে মহাসড়কের একটা বড় সমস্যা হচ্ছে যে ট্রাক বা বাস তারা মহাসড়কের পাশে যে কোনো সময় দাঁড়িয়ে থাকছে, একটি গাছের ডাল বা কোনো একটা কিছু দিয়ে দাঁড়িয়ে রাখছে, সুতরাং সে কিন্তু একটা জায়গা নিয়ে নিচ্ছে বা মালামাল তুলছে, সে কিন্তু মানে ভিতরে ঢুকে গিয়ে এই কাজটা করছে না, তার জন্য একটা সমস্যা তৈরি হচ্ছে। এবং আরেকটা যেটা দেখা যায় যে সড়ক ব্যবস্থাপনার সঙ্গে বিভিন্ন সংস্থা কাজ করে, তারা তাদের ব্যবস্থাপনাটা সড়কের উপর দাঁড়িয়ে করছে, সেটা ট্রাফিক থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো আছে। ব্যবস্থাপনার আসলে বিজ্ঞান ভিত্তিক যদি হতো, ট্রাক কেন রাস্তার পাশে দাঁড়াচ্ছে, বাস কেন রাস্তার পাশে দাঁড়াচ্ছে, এটা যারা নগর পরিকল্পনাবিদ তাদের কিন্তু জানা উচিত। গাড়ি শুধু চলে না, গাড়ি থামেও। সেই জন্য শহরের মধ্যে শুধু চলার রাস্তা তৈরি করলে যদি পার্কিং এর জায়গা না দেওয়া হয় তাহলে রাস্তার উপর পার্ক করবে। একইভাবে বাস ট্রাক তার কিন্তু থামার জায়গা দিতে হবে। কোথায় আমাদের বলেন তো দেখি, এরশাদ সরকার যদি 4টা টার্মিনাল তৈরি না করতো তা ঢাকা শহরে কোনো টার্মিনালই ছিল না। আচ্ছা, এখনো পর্যন্ত কোনো ট্রাক টার্মিনাল নাই, এবং কয়েকটা জায়গায় বাস বে আছে, করা হয়েছিল হাটিকুমড়ের উপর রাজশাহী রুটে করা হয়েছে, আপনার জানবেন সাভার দিয়ে কয়েকটা জায়গায় করে, অকার্যকর ও যে ব্যবহার হচ্ছে না। এটাকে সার্বক্ষণিক নজরদারি নাই। শুধু তাই না, সার্বক্ষণিক নজরদারি না, আসলে হলো আপনি যদি একই করিডোরে অনেক মালিক নির্ভর সার্ভিস প্রোভাইড করেন, একজন ভদ্র হয়ে যদি সেই জায়গায় যায়, আইনের কথা চিন্তা করে যদি সেখানে যায়, আরেকজন যে আইন অমান্য করলো সে তো বেশি যাত্রী পেয়ে যাচ্ছে, একই করিডোরে তার তো প্রতিযোগিতার জায়গা। তাহলে এখানে যদি একটা বাস কোম্পানি থাকতো, পুলিশ খালি দেখতো কোন বাসটা বাস বেতে যায়নি, সে সিরিয়াল নাম্বারটা মালিককে জানিয়ে দিত। কিন্তু এখানে প্রতিটা ড্রাইভার কিন্তু প্রতিযোগিতায় আছে। আমি যদি আইন মেনে বাস বেতে যাই তাহলে যাত্রীগুলি পেয়ে যাবে আরেকজন, কারণ আমার সামনে নাক ঢুকিয়ে দিবে। ওরা কিন্তু কখনো বাঁ দিকে যেতে চায় না। কেন যেতে চায় না? বাঁ দিকে গেলে ডান দিক থেকে এসে নাক ঢুকাতে পারে, সে সবচেয়ে বেশি। তো এই যে খণ্ডিত মালিক নির্ভর গণপরিবহন তৈরি করলাম, এটাও কিন্তু প্ল্যানিং একটা ফল্ট।
তাহলে আমি অবকাঠামো দেওয়ার পরও সেটাকে নিশ্চিত ব্যবহার করার নিশ্চিত করতে পারছি না, কারণ প্রতিযোগিতায় থাকার ফলে। আমি বলবো প্ল্যানিংটা যদি আমাদের ভালো হতো, যেমন ধরেন কিছুক্ষণ আগে আপনাকে বললাম যাদেরকে যমুনা ব্রিজটা করতে বলা হয়েছে, বাংলাদেশের 100% ব্রিজ ইকোনমিক্যাল করার জন্য সোজা বানানো হয়, ওরা কেন সোজা বানানো হলো না? পরিকল্পনাটাই এত চৌকস করা হলো, আমি নিরাপত্তাটা নিশ্চিত করে দিব। একইভাবে আমি বাসকে যদি আমি শৃঙ্খলার মধ্যে রাখতে চাই, আমার পরিকল্পনাটাই এরকম হবে, ম্যানেজেবল হয়ে যাবে সিস্টেমটা। কিন্তু আমাদের পরিকল্পনাটা এখন এমন অবস্থা, আমরা আনম্যানেজেবল সিস্টেম তৈরি করে ফেলতেছে, যেটা পুলিশের পক্ষেও সম্ভব না সেটা ম্যানেজ করা। হ্যাঁ, কারণ আপনার পরিকল্পনা অনুযায়ী তো পুলিশ আপনাকে সার্ভিসটা দিবে। সার্ভিস হাজার হাজার যদি ড্রাইভার হয়ে যায়, পৃথিবীর কোথাও বলে না বাসকে শাসন করতে গেলে ড্রাইভারকে শাসন করতে হবে। ড্রাইভার তো হাজার হাজার থাকবে, কিন্তু ড্রাইভার যদি একটা কোম্পানির আওতায় থাকতো তাহলে কমপ্লেনটা যেত শুধু কোম্পানি তার ড্রাইভারকে শাসন করতো। এটা বলে ম্যানেজমেন্টের সুন্দর একটা কৌশল। আমি ড্রাইভারকে সে অশিক্ষিত হতে পারে, অনেক কিছু হতে পারে, আমি কেন তার সাথে যেটা বললেন স্যার যে 1000 ড্রাইভারকে তো শাসন করার সুযোগ সম্ভব না। আমরা হয় কি সমস্যা তৈরি করি এসি রিমোর ভিতরে বসে। আমি হয়তো দায়িত্ব পেয়ে যাচ্ছি, আমি পেশাদারি লোক না, কি সুন্দর ডিসিশন নিয়ে যাচ্ছি, এই ডিসিশনগুলি যে আমাদের সমস্যা তৈরি করে দিচ্ছে, তারপরে আমরা উইশ করি পুলিশ মনে হয় সেটা সমাধান করে দিবে। আমি যে ভুল করলাম সেটা জানলামও না, কারণ আমি তো পেশাদার না। পথে পথে তো ট্রাফিক রাখার প্রয়োজনই নাই। প্ল্যান যদি করেন, যেমন আমি কিছুক্ষণ আগে যেটা বললাম, ব্রিজটাকে ক্রিসেন্ট সেট করার পরে এখানে পুলিশ দেওয়া লাগবে না, রাতের বেলা একটা লোকও ঘুমাবে না। কেন ঘুমাবে না? ওই যারা এটা ডিজাইন করছে তারা মনস্তত্ত্বটা জানে, মনস্তত্ত্বটাই ডিজাইনের সাথে ইনক্লুড করা। সুতরাং পরিকল্পনায় যারা আছে তারা যদি চৌকস হতো, তারা যদি পেশাদারি হতো, তারা যদি কোম্পানি ভিত্তিক বাসগুলি তৈরি করতো, আজকে এই অসুস্থ প্রতিযোগিতাগুলি করতো না। আমরা আলোচনা ফিরবো স্যার, এটা বিরতিতে যাচ্ছে। ফিরে এসে যে 1 আগস্ট থেকে মহাসড়কে সিএনজি বা গতির পরিবহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে, তার ফলাফল কি হবে এবং আসলে কি এটা কতটা বাস্তবসম্মত? বিভিন্ন উপজেলা পৌরসভা থেকে মহাসড়কে উঠে আরেকটি পৌরসভা, একটি উপজেলায় বা একটা শহরে যাচ্ছে, একটা জেলা শহরে যায়, মহাসড়ক এই করে সে ব্যবহার করে, তাদের আসলে সেই বাস্তবতা থেকে কি আসলে কতটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন? ধন্যবাদ। আসলে আমি আমাদের যোগাযোগ মন্ত্রী আন্তরিকতার কোনো ঘাটতি দেখি না। উনি চেষ্টা করেন, কিন্তু কিছু কিছু সিদ্ধান্ত উনি অতীতে যেটা নিলেন সেটার পুনর্মূল্যায়ন না করে কিন্তু নতুন সিদ্ধান্ত নিয়ে নেন। এই জায়গায় কিন্তু একটু আমাদের কৌশলগত হতে হবে। 2010-11 সাল থেকেই একদম জাতীয় নিরাপত্তা কাউন্সিল থেকে আরম্ভ করে মন্ত্রী মহোদয় নিজেও কিন্তু বলছেন যে মহাসড়কে নসিমন করিমন ভটভটি চলবে না, এটা একটা সিদ্ধান্ত। এখন যদি এটার মূল্যায়ন করা হয় বাস্তবতাটা কি, উনি তখনই দেখবেন যে সিদ্ধান্তটা কার্যকরী হয় নাই। তাহলে সিদ্ধান্ত যদি আগেরটা কার্যকরী না হয়, সিমিলার আরেকটা সিদ্ধান্ত নিয়ে উনি নিজেকে ডাইলুটেড করে ফেলবেন। মানুষ বুঝবে ও উনি আসলে নেওয়ার জন্য নিয়েছেন, আসলে মিন করেন না, উনি নিজেকে হালকা পাতলা করে ফেলবেন। আসলে কিন্তু নিয়ম ছিল যে কেন বাস্তবায়ন হলো না, এই কেনর এটা যদি যত সত্যি হয় তার কাছাকাছি যেতে হবে। কাছাকাছি সরকার সাধারণত সত্যের কাছে যায় না কেন? যদি হাইওয়ে পুলিশকে বলা হয় তোমার ব্যাপার ছিল এদেরকে নিয়ন্ত্রণ করা, কেন করনি, হাইওয়ে পুলিশ হয়তো তখন কতগুলি সত্যি কথা বলতো। আমাকে 25 কিলোমিটার একটা সেগমেন্ট দিয়ে রাখছেন পুরোটাকে নজরদারি করার জন্য, আমার গাড়ি নাই, আমার জনবল নাই, মানুষ সুযোগ সন্ধানী, আমি কোথায় কোন দিকে ঠেকা দিব, আমার প্রোটোকল দিতে হয়, আর এছাড়াও আমার অনেক কাজ আছে। তো সেই হিসাবে আমার যেটা মনে হয় এই ধরনের সিদ্ধান্তগুলি বারবার নিয়ে সরকার দেখাচ্ছে আমরা ম্যানেজ করতে পারি না, আমি দুর্বল, ম্যানেজমেন্টে খুব দুর্বল, আমি ঘটা করে ইভেন্ট ম্যানেজমেন্ট করি, কিন্তু সারা বছর ধরে যেই ম্যানেজমেন্টগুলি উৎসব ম্যানেজমেন্ট করি, কিন্তু সারা বছর ধরে এই যে সিদ্ধান্তগুলি বাস্তবায়ন হচ্ছে কিনা এবং কেন হচ্ছে না সেই জায়গায় আমরা সারা বছর হলে তো স্যার আর উৎসবে বাড়তি খুব বেশি দেওয়ার দরকার লাগে না তো। আমি এইটা মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি নিজেও সামনাসামনিও বলেছি যে দেখেন আপনি ঘটা করে যে জিনিসটা করেন এটা টেকসই হবে না, আপনার দুইটা কাজ করা উচিত। একটা হলো সারা বছর ধরে এই কাজগুলি করা উচিত, সারা বছরের মধ্যে দুইটা কাজ হলো, একটা হলো নিয়ন্ত্রণ করা গাড়ির পরিবেশটাকে মহাসড়কে, দ্বিতীয় হলো রাস্তার রক্ষণাবেক্ষণ,
এটা হঠাৎ করে করার কথা না, এটা হলো ধারাবাহিকভাবে সারা বছর ধরে করার কথা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আপনি ব্যক্তিকেন্দ্রিক এই কাজগুলি, হ্যাঁ একটা সময় দরকার ছিল, এত জড়তা চলে আসছিল, কেউ কাজ করে না, আপনি সেই গতিশীলতাটা নিয়ে আসছেন এখন সক্রিয়তা আনার জন্য। কিন্তু এখন সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলিকে আপনাকে উজ্জীবিত করতে হবে, কারণ পুরো পৃথিবীতেই বলে এই ব্যবস্থাপনায় যারা তৈরি করে, যারা প্ল্যান করে, সেই ইনস্টিটিউশনের লোকবল আছে, সবকিছু আছে, তাদেরকে ইনস্টিটিউশনাল সক্ষমতা বাড়িয়ে তাদেরকে দায়বদ্ধতার মধ্যে এনে তাদেরকে যদি কাজে লাগানো হয়, যেটা তাদের ম্যান্ডেটেড ফাংশন, তাহলে দেখা যাবে আমরা দৃশ্যমান টেকসই কিছু উন্নতি পাবো। এখন আমরা যেটা পাই, সারা দেশের অ্যাডমিনিস্ট্রেশন থেকে আরম্ভ করে সবাইকে রিসোর্স মোবিলাইজ করে একটা ইভেন্ট ম্যানেজ করে আত্মতৃপ্তির একটা হাসি দিতে চাই। ম্যানেজমেন্ট কিন্তু এরকম না। ম্যানেজমেন্ট কথাটাই হলো একটা ডায়নামিক সিস্টেমের ম্যানেজমেন্ট হবে, মহা দুর্যোগ ব্যবস্থাপনার মতো আর কি। দুর্যোগ কিন্তু হঠাৎ করে আসে, কিন্তু মহাসড়কের পরিবেশটা দুর্যোগ হিসেবে যদি আমরা চিন্তা করি, সারাক্ষণে দুর্যোগ অবস্থায় থাকে, কারণ নতুন নতুন গাড়ি আসতেছে, নতুন নতুন অবৈধ কার্যক্রম হচ্ছে, এবং এটা একটা ডায়নামিক সিস্টেম। আজকে আমি যদি কিছু অ্যাচিভ করি, আমি পুলিশ উদ্ধার করতে পারবো না, পরের দিন কিন্তু আমাকে রেখে দিতে হবে। যেমন আমেরিকাতে, উন্নত বিশ্বে চালক আলোকিত, গাড়ি ফিট, রোড ফিট, তারপর তো হাইওয়ে পুলিশ থাকে। কেন? বাই বর্ন, হ্যাঁ বাই বর্ন মানুষ কিন্তু সুযোগ সন্ধানী, যে কোনো সময় একটা অপরচুনিটি নিয়ে নিতে পারে। একজনের সুযোগ নিতে গিয়ে অন্যজনের কিন্তু দুর্ঘটনার শিকার হতে পারে। সেই জন্য এত কিছু কমপ্লায়েন্সের পরও তারা সার্বক্ষণিক নজরদারিটা রাখে। আমরা শুধু অভিযান সর্বস্ব অথবা ইভেন্ট সর্বস্ব আমরা করে আমরা কিছু একটা আত্মতৃপ্তি পেতে চাই। আমার মনে হয় এই কালচার থেকে বেরোতে হবে। সারা বৎসর যার যেই কাজ করার কথা, প্রথমে তাদের যদি ঘাটতি থাকে, সরকার সেই ঘাটতিটা পূরণ করতে হবে, এবং সরকারের মানসিকতাটা এরকম হতে হবে, বিআরটিএতে যখন 5 লক্ষ গাড়ি ছিল তখন যা জনবল ছিল, এখন 22 লক্ষ গাড়িরও একই জনবল দিয়ে আমি আত্মতৃষ্টি লাভ করবো, এটা কখনো হতে পারে না। হাইওয়ে ম্যানেজমেন্ট, দিন দিন সড়কের সংখ্যা বাড়ছে, দিন দিন দ্রুত গতির গাড়ির সংখ্যা বাড়ছে, দিন দিন অবৈধ গাড়ির সংখ্যা বাড়ছে। তাহলে এত কিছু দেখভাল করার জন্য হাইওয়ে পুলিশ দিয়ে যদি আমি ম্যানেজ করতে চাই, তাহলে রেশনাল যে সংখ্যাটা, রেশনাল যে রিসোর্স মোবিলাইজেশন অবশ্যই দিতে হবে। দেওয়ার পর দায়বদ্ধ, অ্যাকাউন্টেবল করতে হবে, কেন হলো না, কেন উত্তরটা সেই জায়গা পেতে থেকে হবে। আমি খুবই আমার সংশয় আছে যে আসলে যে অটো রিকশা বা সিএনজি অটো রিকশা যেটা বন্ধ কথা বলা হলো, কতটা কার্যকরী হবে না এই কারণে, কারণ এরা সংখ্যায় এত বেশি হয়ে গেছে। একটা সমস্যা যদি পুরনো এই যে বেবি ট্যাক্সি গুলো এখনো কিন্তু সব আছে, হ্যাঁ ঢাকা থেকে ওখানে চলে গেছে, ঢাকায় কিছু জোরদার করা হলে বাইরে চলে যায় এটা। হ্যাঁ, তো পাশাপাশি আমি যেটা বলবো, একটা সমস্যা যখন আসে, বিজ্ঞান বলে সমস্যার প্রথম দিকেই সামাল দেওয়ার একটা সুযোগ থাকে, সিস্টেমটা ম্যানেজেবল থাকে। কিন্তু এইটাকে যদি আমি অবহেলা করি, আমি যদি তার দিকে দৃষ্টি না রাখি, এই সমস্যাটা কলেবরে এত বড় হয়ে যাবে, তখন এটা জাতীয় সমস্যা হয়ে যাবে, একটা ডাইমেনশন না। সে বিপদ তৈরি করছে, এবং তাকে নিয়ন্ত্রণ করতে গেলে তার জীবিকা, তার যে তার সাথে সংশ্লিষ্ট যে স্থানীয় চাহিদা, আমি যদি বিকল্প পরিবহন ব্যবস্থা না করতে পারি, তাহলে উপজেলার যে মালামাল থেকে আরম্ভ করে সাধারণ মানুষ কিভাবে জেলায় যাবে? তাকে তো মহাসড়ককে না উঠে তো সে বিকল্প পথে যেতে পারছে না। তুষার সাহেব, আপনাকে আমি ধন্যবাদ দিচ্ছি এই কারণেই, পৃথিবীর প্রত্যেকটা জায়গায় যখনই দেখে যে একটা সমস্যা আসছে, কিন্তু সমস্যাটার যদি হিসাবটা বলে কেন আসলো, চাহিদা না থাকলে তো আসতো না, এবং তার কন্ট্রিবিউশনকে আমরা ডিনাই করতে পারবো রুরাল ইকোনমিতে? তাহলে সরকারের কিন্তু দায়টা চলে আসে, আমি তাকে নিষেধ করার আগে তার বিকল্পটা কি হবে। সে তো আমার ইকোনমিকেই সে স্টিমুলাস করছে, ছোটখাটো যোগান দিচ্ছে। এখন কৃষক কিন্তু গতি চায়, এখন কৃষক কিন্তু অনেক বেশি মাল পরিবহন করতে চায়, আগের সেই বাহন দিয়ে পারবে না, দ্রুত গতিতে যেতে চাইলে তার ভালো সড়ক দরকার, আমি দিচ্ছি না। তাহলে আমি যখনই নিষেধাজ্ঞা জাতীয় কিছু কথা বলবো, এটা আসলে আনপপুলার একদিক দিয়ে হয়, আরেকটা হলো গিয়ে এটাকে এনফোর্সমেন্ট করা যায় না। যে কথা হচ্ছে যে আমরা বিকল্প দিতে হবে, আমরা যে সিদ্ধান্ত নিই সেটা আমরা উৎসব ব্যবস্থাপনা না, যে সারা বছর যদি আমরা ব্যবস্থাপনাকে চাঙ্গা রাখি, সক্রিয় রাখি, তাহলে উৎসবে আমাদের বেশি যে ঝাঁপিয়ে পড়ার প্রয়োজন হবে না, এবং এই যে নিরাপত্তার কথা যে বলছে, নিরাপত্তা নিশ্চিত হবে, এবং কোনো কিছু নিষেধ করার আগে তার সমাধানটা দিয়ে রাখতে হবে আগে।
সেটা তো আপনি স্যার বলতে যাচ্ছেন। অবশ্যই, জি। অবশ্যই, অবশ্যই। আপনাকে অনেক ধন্যবাদ স্যার আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে আমাদের এই আলোচনা, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন, সবাই নিরাপদে থাকুন।